প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো তোমরা এগুলো করো আর এগুলো ভালো মতো নোট করে নিও তোমরা, ঠিক আছে? এবং নোট করে খুব সুন্দরভাবে এগুলো মুখস্থ করে নিও, কারণ এখানে দেওয়া প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। আমাদের দেখো আজকের প্রথম যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে, কী ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? এটি হচ্ছে লবণাক্ত পরিবেশে, উপকূলীয় লবণাক্ত পরিবেশে। হ্যালোফাইট মানে যে সমস্ত উদ্ভিদ তোমার লবণাক্ত মৃত্তিকায় জন্মায় সেগুলিকে আমরা হ্যালোফাইট বলি। যেমন সুন্দরবন অঞ্চলের যে সমস্ত গাছপালা আছে বা যে সমস্ত উদ্ভিদ, যেমন সুন্দরী, গরান, গেওয়া, সেগুলো হচ্ছে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ। কেমন? আর শোনো, প্রতিটি প্রশ্ন একটু মন দিয়ে শুনবে তোমরা, ঠিক আছে? আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এরপরের প্রশ্ন বলছে যে বিশ্ব উষ্ণায়ন এর দুটি প্রভাব। বিশ্ব উষ্ণায়ন মানে আমরা জানি যে পৃথিবী যে ধীরে ধীরে যে উত্তপ্ত হচ্ছে, হ্যাঁ, এটিকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। খুব সহজ ভাষায় পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে, এটিকেই বিশ্ব উষ্ণায়ন বলে। আর এর মানে বিশ্বের যে উষ্ণতা, পৃথিবীর উষ্ণতা বাড়ার ফলে কি হচ্ছে? প্রথমে দেখো কি বলেছে, যে মেরু অঞ্চলে ও উচ্চ পার্বত্য অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে মেরু অঞ্চলের বা উচ্চ পার্বত্য অঞ্চলের বরফগুলো সব গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের সেই জলতলের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর 2 নম্বর কি, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের পরের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ কি? দেখো, জেট বায়ুপ্রবাহ কি? যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন শক্তিশালী যে বায়ুপ্রবাহ সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, তাকে জেট বায়ুপ্রবাহ বলে। তার মানে ঊর্ধ্বাকাশে মানে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে একটি অতি দ্রুত গতিসম্পন্ন বায়ু যেটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, সেটিকেই আমরা বলি জেট বায়ুপ্রবাহ। এরপরের প্রশ্ন, এটা তোমরা সবাই জানো, আমি অনেকবার করিয়েছি। 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। আর এই 4 o'clock রেন যেটা আছে, মনে রাখবে, এটা কিন্তু যে পরিচলন বৃষ্টিপাত, ঠিক আছে? এই পরিচলন বৃষ্টিপাত কিন্তু 4 o'clock রেনের সঙ্গে জড়িত। আমাদের পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? যে ঘূর্ণবাতের যে কেন্দ্রীয় অংশ যেখানে শান্ত আবহাওয়া থাকে, তাকেই বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। আয়ন বায়ু কাকে বলে? দেখো বলেছে যে বায়ু সারা বছর উত্তর গোলার্ধের 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে। তো এই যে আয়ন বায়ু, এটি হচ্ছে উভয় গোলার্ধে, মানে উত্তর দক্ষিণ দুই গোলার্ধেই। আমাদের পরের প্রশ্ন, লা নিনা বলতে কি বোঝো? এটিও কিন্তু তোমরা অনেকবার করেছো, আমি আমার আগের ভিডিওগুলোতে এটা অনেকবার করিয়েছি। তবুও দেখো, এটা একটু, এই যে সংজ্ঞাটা যে আছে এটা একটু বড় করে দেওয়া আছে। তো এখানে কি বলছে, যে এল নিনোর সম্পূর্ণ বিপরীত। শীতল পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে শুষ্ক ও শান্ত আবহাওয়া এবং পশ্চিমভাগে ব্যাপক বৃষ্টিপাত সহ আর্দ্র আবহাওয়া বিরাজ করে, তখন তাকে লা নিনা বলে। তোমরা এই লা নিনার এটিকে সোজা ভাষায় লিখতে পারো, এইভাবে লিখবে যে পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু সমুদ্রস্রোত সৃষ্টি হয়ে বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে, তাকে বলা হয় লা নিনা। তার মানে পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে, লা নিনা শীতকালে প্রবাহিত হয়। এভাবে বলবা যে শীতকালে যে অতি শীতল উত্তরমুখী সমুদ্রস্রোত সৃষ্টি হয় এবং তা বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে, তাকে বলে লা নিনা। এইভাবে লা নিনা ছোট করে করবে, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন, অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। তো এখানে বলেছে যে উষ্ণতা, আর্দ্রতা ও চাপের পার্থক্যযুক্ত দুই বিপরীতধর্মী বায়ু যেখানে পরস্পরের সম্মুখে এসে একটি বায়ুপ্রাচীর গড়ে তোলে, সেই সম্মুখ ক্ষেত্রটিকে অন্তর্ধৃত সীমানা বলে।
এটা তোমরা অন্যভাবেও লিখতে পারো, এভাবে লিখবে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের বার্ধক্য পর্যায়ে উষ্ণ সীমান্ত বা দেখবে যে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত পরস্পর মিলে গিয়ে একটি সীমান্তে পরিণত হয়, তাকে বলা হয় অন্তর্ধৃত সীমানা। এটা কিন্তু এভাবে সোজা করে লিখবে, কেমন? পরের প্রশ্ন কি বলেছে দেখো, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। প্রথম নিদর্শনটি হচ্ছে অতীত হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎ অপসরণের চিহ্ন, আর 2 নম্বর হচ্ছে অতীতকালের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। এর মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন মানে এই যে অতীতকাল থেকে বর্তমানকাল পর্যন্ত জলবায়ু যে পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়ে, তা আমরা কি দেখে বুঝতে পারবো? প্রমাণ কি? তো প্রমাণ হচ্ছে এই যে হিমবাহের অগ্রগমন আর পশ্চাৎপসরণ এর চিহ্ন, আর 2 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। এই দুটো থেকে আমরা কিন্তু, আরো অনেক আছে, এই দুটো থেকে আমরা অতীতে যে জলবায়ু পরিবর্তিত হয়েছে তা জানতে পারি। এরপর আমাদের পরের প্রশ্ন, ভাসমানমূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। কি বলেছে? যেসব জলজ উদ্ভিদের মূল জলে সম্পূর্ণ নিমজ্জিত থাকে ও মাটিতে যুক্ত থাকে না এবং পাতা ও ফুল জলতলের ওপরে ভাসমান, তাদের ভাসমানমূলী জলজ উদ্ভিদ বলে। তার মানে যে সমস্ত জলজ উদ্ভিদের মূল কোথা থেকে জলের নিচে থাকে এবং সেই উদ্ভিদের পাতা ও ফুল জলের ওপরে ভাসমান থাকে, ঠিক আছে? কিন্তু যে মূল জলের নিচে থাকে সেই মূল কিন্তু মাটির সঙ্গে যুক্ত থাকে না, সেই সমস্ত উদ্ভিদকে আমরা বলি ভাসমানমূলী জলজ উদ্ভিদ। আর এর উদাহরণ হচ্ছে কচুরিপানা। আমাদের পরের প্রশ্ন বলেছে, উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়? দেখো, যে সমস্ত উদ্ভিদের জন্ম স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য সারা বছর উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে। তার মানে যে সমস্ত উদ্ভিদের বেড়ে ওঠার জন্য তাপের প্রয়োজন সেই সমস্ত উদ্ভিদকেই বলা হয় উচ্চ তাপযুক্ত উদ্ভিদ। মানে এখানে বলতে নিরক্ষীয় অঞ্চলের যে সমস্ত উদ্ভিদ তাদের কথা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, এল নিনো কাকে বলে? এটি মনে রাখবে যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, সেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পেরু ও চিলি উপকূলে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দক্ষিণগামী যে অস্থির ও অনির্দিষ্ট উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয় তাকে এল নিনো বলে। তোমরা এটা একটু শর্টেও লিখতে পারো এইভাবে যে পেরু ও ইকুয়েডর উপকূলে প্রবাহিত দক্ষিণগামী উষ্ণস্রোতকে বলে এল নিনো। এইভাবেও কিন্তু এল নিনো লিখতে পারো এর সংজ্ঞাটা, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে? তাহলে মনে রাখবে যে এই যে জলবায়ু অঞ্চল, সেই অঞ্চলে উষ্ণ ও শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। দেখো, আমরা হচ্ছি মৌসুমি জলবায়ুর দেশে বসবাস করি, ঠিক আছে? বা আমাদের দেশ হলো মৌসুমি জলবায়ুর দেশ। এখানে আমরা জানি কি সেই গ্রীষ্ম বর্ষাকাল নাগাদ বৃষ্টিপাত হয়, আবার শীতকালে কি হয়, আমাদের ভারত হচ্ছে শুষ্ক থাকে, মানে শীতকালে কোনো তেমন বৃষ্টিপাত হয় না। ভূমধ্য সাগরে কিন্তু ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ঠিক এর উল্টোটা হয়। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে আবার গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাতই হয় না, সেখানে কিন্তু শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, যে হ্যাডলি সঞ্চালন কোষের অবস্থান উল্লেখ করো। তাহলে হ্যাডলি সঞ্চালন কোষের অবস্থান কি? যে নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে কিন্তু এই হ্যাডলি সঞ্চালন কোষের অবস্থান। আমরা জানি যে 3 রকমের এরকম সঞ্চালন কোষ রয়েছে, হ্যাডলি, ফেরেল আর কি মেরু কোষ। আর এই 3টি কোষের ধারণা কে দিয়েছেন? হেনরি পলম্যান। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা ভুলবে না। আর ভিডিওটি স্কিপ করো না, এই যে আমি যে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে সংজ্ঞাগুলো বলছি সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে। এরপর দেখো কি বলছে, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বি বলতে কি বোঝায়? দেখো, কোপেন বিশ্বব্যাপী জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন এবং তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ু জলবায়ু চিহ্নিত করেছেন এবং
প্রতিটি জলবায়ুকে কিছু প্রতীক চিহ্ন মানে ABCDE এর দ্বারা কিন্তু চিহ্নিত করেছেন। বুঝতে পারলে? এর মধ্যে বি বলতে কোন জলবায়ুকে বুঝিয়েছেন তিনি? মনে রাখবে, বি বলতে তিনি শুষ্ক জলবায়ুকে কিন্তু বুঝিয়েছেন। ঠিক আছে, এবার তোমরা কিন্তু এখানে ABCDE এই সবগুলো কিন্তু পড়বে, ভালো মতো পড়বে, যে এর দ্বারা কোন জলবায়ুকে বুঝিয়েছে, বির দ্বারা কোন জলবায়ুকে বোঝানো হয়েছে, সবগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্ন দেখো কি বলেছে, যে এল নিনোর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? তো মনে রাখবে যে এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে ও আটাকামা মরুভূমিতে বেশি বৃষ্টিপাত হয়। কোথায়? পেরু উপকূলে ও আটাকামা মরুভূমিতে কিন্তু খুব বৃষ্টিপাত হয়। এর পরের প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? তোমরা সবাই জানো যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস কিন্তু পাওয়া যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ওজোনের স্তর থাকে, ওজোন গ্যাসের স্তর, যাকে আমরা কি বলি? ওজোন স্তর। আর এই ওজোন স্তর কোন গ্যাসকে শোষণ করে, মানে সরি, কাকে শোষণ করে? হ্যাঁ, কি শোষণ করে এই ওজোন স্তর? সেটা কিন্তু তোমরা বলবে যে সূর্য থেকে আগত কোন রশ্মিকে এই ওজোন স্তর শোষণ করে না। তোমরা কমেন্টে আমাকে জানাও তো দেখি কে কে পারো, আমি দেখব। পরের প্রশ্ন দেখো কি বলছে, কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল? এটি হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। আমাদের পরের প্রশ্ন, জলজ উদ্ভিদের কাণ্ডের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য। জলজ উদ্ভিদ মানে তোমরা জানো যেগুলো, যে সমস্ত উদ্ভিদ জলের মধ্যে বেড়ে ওঠে, তো সেই সমস্ত উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য কি? যেমন 1 নম্বর হচ্ছে কাণ্ডে কিউটিকল থাকে না, এদের কাণ্ডে কিন্তু কোনো রকম কিউটিকল থাকে না। আর 2 নম্বর যে এদের কাণ্ডের ত্বক যে আছে তা কিন্তু একস্তরীয় বা প্যারেনকাইমা বা কোলেনকাইমা দিয়ে গঠিত। এগুলো কিন্তু মনে রাখবে। জলজ উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদের কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য দুটি করে পড়ে রাখবে। পরের প্রশ্ন, যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে কি বলে? তো এটা মনে রাখবে, তোমাদেরকে আমি একদম সহজভাবে বলে দিই যে দুটা বায়ুপুঞ্জ, একটা উষ্ণ আর একটি শীতল, এই দুটি বায়ুপুঞ্জ যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়, তো তাদের যে মিলিত স্থান, তাদের যে সীমানাটা, তাকে বলা হয় সীমান্ত। এইবার উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্ত কোনটা কীভাবে বুঝবো? তো তোমরা মনে রাখবে যে দুটো বায়ুপুঞ্জের মধ্যে যেটি সক্রিয় থাকে সেটির সেই অনুসারে নাম হয়। যেমন এই প্রশ্নানুসারে বলছে, দেখো, উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে উষ্ণ বায়ুপুঞ্জ এখানে কিন্তু সক্রিয়, সেই কারণে এই সীমান্তের নাম হবে উষ্ণ সীমান্ত। আর যদি শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে দিত, তাহলে সেটা কিন্তু হতো শীতল বায়ুপুঞ্জ। তার মানে দুটো বায়ুপুঞ্জের মধ্যে যেটি সক্রিয় থাকে, যেই বায়ুপুঞ্জ সক্রিয় থাকে, সেই অনুসারেই কিন্তু সীমান্তের নামকরণ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ভুলবে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেমন? তো চলো আমাদের পরের কোশ্চেন দেখি আমরা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অক্ষাংশগত বিস্তৃতি। তার মানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত, তা কোন অক্ষাংশের মধ্যে দেখা যায়? তো এটা 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখতে পারি। পরের প্রশ্ন, আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, একটু মনে রাখবে যে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কিন্তু উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্তের সৃষ্টি হয়, আর অন্তর্ধিত সীমান্তও কিন্তু এখানেই গড়ে ওঠে। হ্যাঁ, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। পরের প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে বায়ু প্রবাহের পরিবর্তন কেমন হয়? এটা সবাই জানো, তোমরা ছোট থেকে পড়ছো, যে এখানে বলছে যে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মানে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু আমাদের ভারতের মধ্যে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়, আর শীতকালে ঠিক এর বিপরীত দিকে মানে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, যেসব উদ্ভিদের সারা বছর মাঝারি উষ্ণতার প্রয়োজন তাদের কি বলে? তাদেরকে বলা হয় মেসোথার্ম বলে। পরের প্রশ্ন, মৌসুমী জলবায়ুর অক্ষাংশগত বিস্তৃতি উল্লেখ করো। এটি হচ্ছে মানে এই যে মৌসুমী জলবায়ু, আমরা জানি আমাদের ভারত মৌসুমী জলবায়ুর দেশ, তো মৌসুমী বায়ু আমাদের ভারত ছাড়াও কিছু দেশে লক্ষ্য করা যায়, কয়েকটি দেশে, কিন্তু অ্যাকচুয়ালি ভারতের মধ্যেই এটি সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই মৌসুমী বায়ুর অক্ষাংশগত বিস্তার মানে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়? তো এটি হচ্ছে 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি উত্তর গোলার্ধে দেখা যায়, মানে উত্তর অক্ষাংশে, আর 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেটা হচ্ছে
তোমার দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু দেখা যায়। কেমন? 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি উত্তর ও দক্ষিণ গোলার্ধে দেখা যায়, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কিন্তু দেখা যায়, মনে রাখবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের CO2 বৃদ্ধির প্রধান উৎস। CO2 মানে কার্বন ডাইঅক্সাইড কেন বৃদ্ধি পাচ্ছে? জীবাশ্ম জ্বালানি মানে ওই যে কয়লা, পেট্রোলিয়াম, এই সমস্ত কিছুর দহনের ফলেই কিন্তু, মানে দহন হচ্ছে, তার ফলে কিন্তু CO2 উৎপন্ন হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্ন, ডোলড্রাম কোন অঞ্চলকে নির্দেশ করে? ডোলড্রাম এটি কিন্তু যে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল তাকেই নির্দেশ করে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঘটে? এটা আমরা আগেই করলাম। তো পরের প্রশ্ন, মোনেক্স এর অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মোনেক্স এর পুরো নাম হচ্ছে কি আমরা জানি, মনসুন এক্সপেরিমেন্ট। আর মোনেক্সের এর ব্যাপার, এই জিনিসটা কি যে মোনেক্স যে উপগ্রহ মারফত মৌসুমি গবেষণা সংক্রান্ত। অ্যাকচুয়ালি মৌসুমি গবেষণা সংক্রান্ত বলতে আমি একটু জিনিসটা বলে রাখি তোমাদের, যে এই যে মৌসুমি বায়ু, আমি বারবার বলেছি যে মৌসুমি বায়ু আমাদের ভারতে দেখা যায়, আর কিছু কিছু আরও পার্শ্ববর্তী দেশেও দেখা যায়। তো এই যে মৌসুমি বায়ু, এটা কেন সৃষ্টি হচ্ছে, কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এগুলো উত্তরটা এখনও ঠিক কারোই জানা নেই। ঠিক আছে? তো সেই কারণেই মোনেক্সের মাধ্যমেই কিন্তু এই মৌসুমি বায়ুর উৎপত্তি বা মৌসুমি বায়ু সংক্রান্ত কিন্তু গবেষণা চালানো হচ্ছে। পরের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? এটা ছোটবেলার প্রশ্ন, মানে ছোট ক্লাসের প্রশ্ন, যে বলেছে যে ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। ফল যখন গাছের মধ্যে থাকে, তো ফল গাছের মধ্যে থাকাকালীন সেখানে কী হয়, ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম, মানে বীজ থেকে চারা গাছ বের হয়ে যায়। সেটি কিন্তু ফল গাছের মধ্যে থাকাকালীন সেই ফলের মধ্যেই যে বীজ থাকে, সেই বীজ থেকেই কিন্তু উদ্ভিদের চারা বের হয়ে যায়। একেই বলা হয় অঙ্কুরোদ্গম। আর এটি দেখা যায় কোথায়? ম্যানগ্রোভ অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্ন, সীমান্ত কি? সীমান্ত এটা একদম শর্টে বলবা তোমরা, যে উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জ যে স্থানে মিলিত হয় তাকেই বলা হয় সীমান্ত। এইভাবে বলবা তোমরা। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত? টুইস্টার নামে পরিচিত। পরের প্রশ্ন, রশ্মি তরঙ্গ কাকে বলে? তো এটা কি বলছে দেখো, যে উভয় গোলার্ধে, মানে উত্তর ও দক্ষিণ গোলার্ধে, উভয় গোলার্ধে পৃথিবীকে বেষ্টন করে, মানে পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্বে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের প্রতিনিয়ত পশ্চিমা বায়ুর প্রভাবে যে বৃহদাকৃতির তরঙ্গের সৃষ্টি হয় তাকে রশ্মি তরঙ্গ বলে। তাহলে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে বৃহদাকৃতির তরঙ্গের সৃষ্টি হয় তাকেই রশ্মি তরঙ্গ